বাংলায় ব্রেকিং নিউজ। মধ্যরাতে জাতিসংঘের নির্দেশে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হচ্ছে। এইদিকে সকাল থেকেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনীর তাণ্ডব চলতেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। I tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যেই জাতিসংঘের যেই বক্তব্যটি শুনলেন, কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। চারিদিকে এখন শুধু শোনা যাচ্ছে যে ফাইনাল খেলা হবে বাংলাদেশে। ক্ষমতা নেওয়ার সময় বিধ্বস্ত এক দেশ পেয়েছেন, সেখান থেকে এগিয়ে যাচ্ছে সামনে। এর ঠিক পরপরই এক বছরে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া হতাশার বিশাল বিবরণ প্রকাশ করলো নিউ ইয়র্ক টাইমস। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার জাতিসংঘের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা নিয়ে কঠিন কাণ্ড ঘটে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, হঠাৎ করে জাতিসংঘ কেন ডক্টর ইউনূসের উপর খেপলো? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। অপরদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী জাতিসংঘের পাওয়ারে আবারও দেশে ফিরতেছেন। সমন্বয়কদের কঠিন গণধোলাই দেওয়া হবে। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওগুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যেই জাতিসংঘের যেই বক্তব্যটি শুনলেন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধরনের সুনামি বলতে পারেন, আর আওয়ামী লীগের জন্য বলতে পারেন ব্রেকিং নিউজ। ইভেন ঈদের থেকেও যদি বা ঈদের মতো খুশি আপনি ধরেন, ভুল হবে না। আসলে ব্রেকিং নিউজটা কেন বা ঈদের মতো আনন্দ কেন হবে? সর্বপ্রথম আপনারা যে কথাটি শুনলেন যে 25 দিনের ভিতরে ফুল যে বক্তব্যটি, সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূস জুলাই মাস কিংবা আগস্ট মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একাধিক যেই রিপোর্টগুলা বা যেই নোটিশগুলা আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে পাঠাইছে, কিংবা জাতিসংঘ থেকে যেই আপনার দূতাবাস থেকে যেই মানে বাংলাদেশে আসছে, তাদেরকেও কোনো তোয়াক্কা করেনি। জাতিসংঘ থেকে একাধিক এই এক বছরের ভিতরে ডক্টর ইউনূসকে নোটিশ আপনার জারি করছে। কি নোটিশ? সেটি হচ্ছে আপনার জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের পোস্ট ম্যাডামের রিপোর্ট। ইভেন আপনার একটা লিস্ট চাইছে যে সেই পোস্ট ম্যাডামকে উদ্দেশ্য করে কত মানুষ এই জুলাই মাসে মারা গেছে, আর সংখ্যালঘুদের উপরে কতটুকু অত্যাচার করা হয়েছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। মানে বাংলাদেশে 5 আগস্ট কিংবা জুলাই মাস থেকে শুরু করে ধরেন শেখ হাসিনায় হত্যা করছে, এখন শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইউনূস, কে কতটুকু স্বৈরাচারী করছে। যদি আমি এভাবে বলি খারাপ হবে না, এটি হচ্ছে জাতিসংঘর মন্তব্য। ইভেন 7.62 যেই বুলেট দ্বারায় আপনার কি বলে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটারও জবাবদিহিতা জানতে চাইছে জাতিসংঘ থেকে। যদি এগুলা ডক্টর ইউনূস ফুলফিল ভাবে না দিতে পারে, বা তিনি যদি 25 দিনের ভিতরে কিছু এই ধরনের ফিডব্যাক নাই জানাতে পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, মাস্ট। এটি হচ্ছে জাতিসংঘর 25 দিনের আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূস তো এভাবে অনেকবার তিনি আসলে পার পেয়ে গেছে। তিনি ভাবছে যে আমাকে হয়তো বা কিছু করবে না, কারণ ব্রাইডেন প্রশাসন বা ব্রাইডেন সরকার আমেরিকার উনাকে বসাইছে, তাই না? কি একটা মাস্টার গেম আপনার খেলছে। তো ভাবছে যে দুনিয়াটা অনেক সহজ, কিন্তু ওই জায়গাটার ভিতরেই ডক্টর ইউনূসের পতন হয়েছে, যে যেখানে ব্রাইডেন সরকারের পতন হয়েছে। কেমন? এর জন্যই একাধিকবার মানে এই এক বছরের ভিতরে ডক্টর ইউনূস বারবার শুধু ইগনোর করে গেছে জাতিসংঘকে। আর জাতিসংঘ কি চুপ থাকবে? চুপ থাকার জিনিস বলেন? মানে মানে ভাই, আমি বুঝে আসে না জাতিসংঘ কিভাবে ইগনোর করে। এখন ঠেলা সামলাও ডক্টর ইউনূস। 25 দিনের আলটিমেটাম কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করতে হবে, যে কিভাবে মারা গেল, কেমনে মারা গেল। জাতিসংঘ থেকে একটা কমিটি পাঠাবে আমাদের বাংলাদেশে, তাদের প্রেজেন্টেশন নিয়ে বা তাদের সামনাসামনি সমস্ত রিপোর্ট টাইপিং করা হবে। দুর্নীতির কোনো সুযোগ নেই, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার 25 দিনের আলটিমেটামকে কেন্দ্র করে তার চেয়ার সেটি তিনি বজায় রাখার জন্য
যেই রাস্তাটি সেটিও তিনি ট্রাই করবে, কিন্তু সেই সুযোগটি জাতিসংঘ থেকে দিচ্ছে না। উল্টো দিকে স্বৈরাচার কি শেখ হাসিনা ছিল নাকি ডক্টর ইউনূস ছিল, সেটাও প্রমাণ হয়ে যাবে। অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এই সরকার ভাইলেন্স, বোল্ডেজার সরকার, মব জাস্টিসের সরকার, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। বারবার গতকালকেও সেটা প্রমাণ হয়ে গেছে, তাই না? ৭১-এর বিজয় তো অবশ্যই হবে। বঙ্গবন্ধু এভাবেই স্বাধীন বাংলাদেশ করে দেয়নি, বুঝতে পারছেন? বাংলাদেশে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া অনেক আসবে। ইভেন যদি এভাবে বলি খারাপ হবে না, প্রেসিডেন্ট কি বলে শহীদ জিয়া, টাফ টাফ, তবে অসম্ভবের কিছু নাই। কিন্তু অন এন্ড অনলি ওয়ান পার্সন, শেখ মুজিবুর রহমান। ওনার কোনো তুলনা নেই। শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান। যারা নাকি, এই কথা আমি কেন বললাম, যারা নাকি আপনারা ঘৃণা করেন শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগ আপনাকে ভালোবাসতে হবে না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো কোনো দোষ করেনি। আওয়ামী লীগ আমি নিজেও পছন্দ করি না, কিন্তু শেখ মুজিবুর রহমান দলবিদ, জাতবিদ নির্বিশেষে উনি হচ্ছে একা 1% বাংলাদেশি। ওনার কারণে আমরা এই বাংলাদেশটা পাইছি, বুঝতে পারছেন? তো যারা নাকি ঘৃণা করেন তাদের জন্য আমার মনে হয় একটি সুখ সংবাদ। কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। এটা কি বিএনপিকে খুশি করা, সরকারকে খুশি করা, নাকি কি কারণে বললেন আমি বুঝতে পারছি না। নাকি সত্যি সত্যি কোনো ইনফরমেশন আছে তার কাছে, নাকি একটা ধারণা যে কি পরিণতি হতে পারে। এটা আমি বেশ কিছুদিন আগে থেকেই বলছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া দরকার, একটা ভালো সুন্দর নির্বাচন সবার অংশগ্রহণে। যেহেতু আওয়ামী লীগের সম্ভাবনা কম, সুতরাং অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে যদি নির্বাচনে অংশ নেয়, নির্বাচনটা জমজমাট হবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং এটা দরকার। কারণ যত আপনার নির্বাচন না হবে তত কিন্তু অনেক মানে তৃতীয় শক্তি, প্রতি বিপ্লবী শক্তি, তারপরে ওত পেতে থাকা অন্ধকারের শক্তি, তারা কিন্তু একটা সুযোগ নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। তাহলে আর সাংবিধানিক শাসন আর প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এটা খুব জরুরি, এটা আমি বারবার বলছি। আজকে ঘটনাক্রমে কাদের সিদ্দিকীও সে তেমনই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কাদের সিদ্দিকী বলছেন, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব। এটা আবার ওই দিকটা আবার ঠিক রাখলো। যাই হোক, আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। এটা কিন্তু অনেকেই বলছেন যে শেখ হাসিনা আর শেখ মুজিব এক নয়। ওই যে ফজলুর রহমানও কিন্তু বলেছেন যে এটাকে একসঙ্গে গুলায় মানে কি বলে বক্তব্য রাখা ঠিক হবে না। 15 বছরে আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে না। এটা সবার মাথায় রাখা দরকার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলা থাকবে। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেন, অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন, আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার, বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল। আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। হামবড়া কথাবার্তা। আপনার 1 বছরের শাসন আমরা হৃদয় থেকে মেনে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ বেশি খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী 1 লাখ টাকা করতে হবে, তবে এই বছরই তাদের সম্মানী 50,000 টাকা করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই। যুদ্ধ বড় কঠিন জিনিস, যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়া ছিল না। এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে যাক, সেই কথা আর না যাই। কিন্তু ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা, আমি তো বলি যে বিএনপির উচিত ছিল ওই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা নিয়ে আসা। মানে যত আগে হবে তত ভালো, যত দেরি হবে তত খারাপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসীদের শুনিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধারের গল্প। দেশটির সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন ক্ষমতা নেওয়ার সময় বিধ্বস্ত এক দেশ পেয়েছেন, সেখান থেকে এগিয়ে যাচ্ছে সামনে। এর ঠিক পরপরই 1 বছরে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া হতাশার বিশাল বিবরণ প্রকাশ করলো নিউ ইয়র্ক টাইমস। রাজনীতি থেকে অর্থনীতি সবখানি শুধু ব্যর্থতার ফিরিস্তি। আবার মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরার 2 দিনের মধ্যে ঋণের বোঝা এড়াতে স্ত্রী 2 সন্তানকে হত্যার পর অসহায় বাবার আত্মহননের খবর এসেছে সংবাদ মাধ্যমে। অন্তর্বর্তী সরকার কেবল আওয়ামী লীগকে ঠেকাতে যখন ব্যস্ত, তখন দেশের প্রতিটি ক্ষেত্রে তৈরি হচ্ছে স্থবিরতা। ডক্টর ইউনূসের নয়া মিত্র বিএনপি নির্বাচনের স্বপ্নে বিভোর হলেও আবার সেই পুরানো সংস্কারের দোহাইয়ের দিকে ফিরছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নতুন করে বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অর্থহীন হয়ে পড়বে নতুন বন্দোবস্ত। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির দিন জাতির উদ্দেশ্যে ভাষণে নিজের সরকারের বিশাল সাফল্যের ফিরিস্তি দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দাবি করেন টালমাটাল পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যেও 1 বছরে সরকারের কৃতিত্ব বহুমুখী। নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কোথাও পিছিয়ে নেই সরকার। অর্থনীতিতে নানান সাফল্যের ফিরিস্তিও দেন ডক্টর ইউনূস। এরপর অধ্যাপক ইউনূস যান মালয়েশিয়া সফরে। সেখানে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া বা সিএনএ কে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেন সরকারের অভূতপূর্ব সাফল্য। দাবি করেন আওয়ামী লীগ সরকার পুরো বাংলাদেশের অর্থনীতি ধস করেছিল, বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। সে অবস্থা থেকে দেশকে অনেকটাই সামনে এগিয়ে নিতে পেরেছে অন্তর্বর্তী সরকার। দর্শক, গত মার্চে ইউনূস তার ক্ষমতা নেওয়ার সময়ের বাংলাদেশকে তুলনা করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত গাজার সঙ্গে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছেন তা ছিল নজিরবিহীন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, অনেকটা গাজার মতো। ভবনগুলো ধ্বংস করা না হলেও পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠর পর তিনি এখন আর গাজার উদাহরণ টানছেন না, এবার এনেছেন 9 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের কথা। মজার বিষয় হলো 21 শতকে 9 মাত্রা বা তার বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে দুবার। এর একটি ছিল 2004 সালের 26শে ডিসেম্বর, যে কারণে ভারত মহাসাগর তীরবর্তী অনেক দেশ সুনামির মুখে পড়ে। অন্যটি হয় 2011 সালের 11 মার্চ, এতেও সুনামি হয়েছিল জাপানে। দর্শক, ডক্টর ইউনূস বাংলাদেশকেও 9 মাত্রার ভূমিকম্পের মতো বিধ্বস্ত অবস্থায় পাওয়ার দাবি করেছেন সেখান থেকে অনেকটাই উত্তরণ ঘটিয়েছেন দেশের। মালয়েশিয়া প্রবাসীদের সামনে বক্তব্যের সময়ও অর্থনীতি পুনরুদ্ধারের গল্প শোনান প্রধান উপদেষ্টা। তবে তার গল্পের সাফল্য কাজীর গরু গোয়ালে থাকার মতোই দেখা যাচ্ছে। উল্টো সাধারণ মানুষের জীবন দিনে দিনে হয়ে উঠছে সংকটপূর্ণ। ডক্টর ইউনূস বিদেশের মাটিতে বসে ফুরফুরে মেজাজে নিজের সাফল্য তুলে ধরার 48 ঘন্টা না পেরোতেই রাজশাহীতে ঋণের বোঝার কারণে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন হতভাগ্য একজন। মরদেহের পাশে একটা চিরকুট লেখা ছিল, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। অন্তর্বর্তী সরকার যেখানে সাড়ম্বরে নিজেদের সাফল্য প্রচার করতে ব্যস্ত, সেখানে একের পর এক বন্ধ হচ্ছে কলকারখানা। পত্রিকার তথ্য অনুযায়ী গত বছরের 5 আগস্টের পর থেকে 29 জুলাই পর্যন্ত শুধু গাজীপুরে 72টি কলকারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে 6 মাসে বন্ধ হয়েছে 29টি। এর ফলে বেকার হয়েছেন প্রায় 73,000 শ্রমিক কর্মচারী। তাদের অনেকে কাজ না পেয়ে পেশা পরিবর্তন করেছেন, তবে বেশিরভাগ শ্রমিক এখনো বেকার। তবে এসব নিয়ে কোনো উদ্বেগ নেই সরকারের। অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও দিনে দিনে বাড়ছে অচলাবস্থা। বিএনপির সঙ্গে সমঝোতার অংশ হিসেবে 8 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিএনপিতে রয়েছে উচ্ছ্বাস। তবে সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এনসিপি এবং জামাত হাঁটছে অন্য পথে। কিংস পার্টি এনসিপির নেতারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তাদের সে বক্তব্যের সঙ্গে মিল রেখেই যেন পরিবর্তনের সুর বাজছে প্রধান উপদেষ্টার কণ্ঠে। মালয়েশিয়া সফরের সময় তিনি নতুন করে এনেছেন সংস্কারের প্রসঙ্গ। চ্যানেল নিউজ এশিয়ার প্রশ্ন ছিল, কোনটা গুরুত্বপূর্ণ, নির্বাচন প্রথমে তারপর সংস্কার, নাকি প্রথমে সংস্কার তারপর নির্বাচন? এর জবাবে আবার সেই পুরনো কৌশল নিতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বলেন, একবার ভাবুন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে, তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। নির্বাচন প্রশ্নে এমন ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিতে কয়েক মাস আগেও নিয়মিত দেখা গেছে প্রধান উপদেষ্টাকে। তবে লন্ডনে 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে মুখ বন্ধ রেখেছিলেন, কিন্তু আবার নতুন করে তিনি জোর দিচ্ছেন নির্বাচনের আগে সংস্কারের উপর। তার মিত্র দলগুলো মাঠে নামছে একই দাবিতে। প্রশ্ন হলো, বিএনপির স্বপ্ন কি আবারও পড়তে যাচ্ছে গোলক ধাঁধায়? ইশরাক হোসেনের মেয়র হওয়ার স্বপ্নের মতোই অধরা থাকবে বিএনপির অতি কাঙ্ক্ষিত নির্বাচন। দর্শক, এমন গোলমেলে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও বাংলাদেশ ঘিরে হতাশার পরিবেশ দেখতে পাচ্ছে। এক নিবন্ধে তারা লিখেছে, বিপ্লবের 1 বছর পর আশার জায়গায় হতাশা তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। পরিবর্তনের ধীর গতিকে কেন্দ্র করে দেখা দিয়েছে উদ্বেগ। ঘোষিত নির্বাচন এখনো কয়েক মাস দূরে, হোঁচট খাচ্ছে অর্থনীতি, আর পুরনো সমস্যাগুলো রয়ে গেছে আগের মতোই। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে বলা হয়, শিক্ষার্থীরা চেয়েছিলেন বাংলাদেশ একটি সমতার এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে। এজন্য তারা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসান। তার দায়িত্ব ছিল দেশকে বিশৃঙ্খল থেকে স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া। তবে পরিবর্তনের ধীর গতি নিয়ে অনেক বাংলাদেশি এখন হতাশ। তারা ভাবছেন, তাহলে কি আবু সাইদের মতো আন্দোলনকারীরা বৃথাই প্রাণ দিয়েছিলেন? ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের ঘাটতি এবং আমলাতন্ত্রের কবল থেকে মুক্ত হয়নি বলেও উল্লেখ করা হয় নিবন্ধে।
আইন শৃঙ্খলার উন্নতিতে ইউনূস সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। নিবন্ধে বলা হয়, বিপ্লব পরবর্তী সময় লুটপাট, দাঙ্গা ও সংখ্যালঘুদের উপর হামলায় অস্থিতিশীলতা তৈরি হয়। এখন অবস্থা কিছুটা শান্ত, তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, হিন্দু, সংখ্যালঘু ও শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি। পাশাপাশি প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইসলামপন্থী কট্টরপন্থীরা। যে সংস্কারের কথা বলে নির্বাচনের গুরুত্ব কমাতে চাইছেন ডক্টর ইউনূস, তা অনেকটা লোক দেখানো বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। তাদের নিবন্ধে বলা হয়, ব্যাপক সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছিল। এজন্য মোট 11টি কমিশন গঠন করা হয়, তবে সংস্কার প্রস্তাবের সামান্যই বাস্তবায়ন করা হয়েছে। ফলে আশা এখন পরিণত হয়েছে হতাশায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে উদ্ধৃত করে বলা হয়, সবকিছু বিশৃঙ্খল মনে হচ্ছে, আমাদের স্বপ্ন এখনো অপূর্ণ, ছাত্ররা যে উদ্যম নিয়ে মাঠে নেমেছিল তা হারিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে টালবাহানার ইঙ্গিত পাওয়া যায় এই নিবন্ধে। লেখা হয়েছে, নির্বাচন কখন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে ডক্টর ইউনূসের মেয়াদের অর্ধেকেরও বেশি সময় কেটে গেছে। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার কেবল সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করবে, বাকিটা ছেড়ে দেবে নির্বাচিত সরকারের উপর। তবে জামাত সহ অন্যান্য দল নির্বাচনের আগে ব্যাপক সংস্কার চায়। এসব ঘটনায় অস্পষ্টতা আরও বাড়তে পারে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। পুরো পরিস্থিতি নিয়ে অধিকার কর্মীদেরও হতাশা তুলে ধরা হয় নিবন্ধে। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, মনে হচ্ছে ঘূর্ণিপাকে আটকে গেছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নিতে বেশি মনোযোগী, ধর্মীয় কট্টরপন্থী এবং রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার। অর্থনীতিতে ধস নামার তথ্যও রয়েছে নিবন্ধে। বলা হয়, অর্থনৈতিক অবস্থার কারণে বেশিরভাগ মানুষ উদ্বেগে ভুগছে। বিশ্বব্যাংকের হিসাবে 2023 সালে 5.8% থেকে 2024 সালে প্রবৃদ্ধি নেমেছে 4.2%। ঢাকার এক দোকানি জানান, মানুষের হাতে টাকা নেই, অথবা যাদের আছে তারা খরচ করতে চাইছেন না। দর্শক, দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে নেতিবাচক মনোভাব দিন দিন বাড়লেও নির্ভর ডক্টর ইউনূস ও তার পারিষদরা। উল্টো পথের যাত্রার দিশারীরা প্রতিদিনই গাইছেন ছেলে ভোলানো গান। কিন্তু প্রতিদিনের নির্দয় বাস্তবতার মুখোমুখি মানুষ কি সত্যি দুর্দশা ভুলতে পারছে ডক্টর ইউনূসের গানে? প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে স্পষ্ট আন্তর্জাতিক মিডিয়াগুলো থেকে শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করা হচ্ছে জাতিসংঘের নির্দেশে। অপরদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন, সেনাপ্রধানের মাধ্যমে আবার আওয়ামী লীগ তাণ্ডব চালাবে। যাই হোক দর্শক, এই কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন বিগ নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।